স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অসহায় জাতির জন্য বড় অবলম্বন নাগরিক সমাজ, তবে আমাদের সুধী সমাজ নিজেই আছে পথের সন্ধানে। দেশ কাল পাত্রভেদে তাদের কারো কারো রং বদলি এর কারণ। এসব নিয়ে আজকের আলোচনা উদ্বেগের গতি। কথা বলতে স্টুডিওতে আছেন সমাজতান্ত্রিক ডক্টর সলিমুল্লাহ খান, আছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। স্বাগত আপনাদের। ডক্টর সলিমুল্লাহ খান, আপনারা জানতে চাইবেন যে উদ্বিগ্ন নাগরিক সমাজ, শত নাগরিক, সহস্র নাগরিক, কোনো ফোরামেই আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। এসব গোষ্ঠী থেকে দূরে থেকে সুধী সমাজের হয়ে দেশ ও জাতির জন্য কর্তব্য পালন করা সম্ভব নিশ্চয়ই আপনি মনে করছেন, কিন্তু কেন করছেন সেটা আমরা জানতে চাচ্ছি। না, দেশ ও জাতির কর্তব্য পালনের সহস্র উপায় আছে। যে যে বিষয়ে, মানে আমার ব্যক্তিগত বিশ্বাসের কথাই বলছি, যার যে বিষয়ে দক্ষতা নেই বা জানাশোনা নেই তার সব বিষয়ে বাগড়া দেওয়া ঠিক নয়। আমি মনে করি যে আমি একজন সামান্য লেখক, সামান্য শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করি। আমি তার অতিরিক্ত যা লিখতে পারি তাতে আমার কর্তব্যের কিছু অংশ পালিত হয়, সবটা পালিত হয় না। এইটা হচ্ছে একটা জবাব। আরেকটা জবাব হচ্ছে কি, বাংলাদেশে সেটা বদিউল আলম মজুমদার সাহেবও বলেছেন, আমি পত্রিকায় পড়লাম তার বক্তব্য থেকে, যে এখন যাকে আমরা নাগরিক সমাজ বলি, আগে কি কারণে সুশীল সমাজ বলা হতো, তারাও বিভক্ত, বিভাজিত। তাতে আবার দেখলাম যে প্রাক্তন উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের রাশেদা কে চৌধুরী একটু দ্বিমত করলেন। উনি বলেন একটা বিশেষ নাগরিক গোষ্ঠী, উনি সমাজ বলছেন না, তাদের সাথে দ্বিমত করলেই মাত্র বলা হয় যে আমরা দ্বিভাজিত, বিভাজিত, ত্রিভাজিত হয়েছি। তো যাই হোক, এই যে বিবিধ গোষ্ঠীর সাথে সম্পর্ক, আমাদের দেশে যে দুটো প্রধান রাজনৈতিক জোট পালাক্রমে ক্ষমতায় আসছেন অন্তত গত 25 বছরের কথায়, তো তাদের কারো না কারোর সাথে যুক্ত থাকতে হয় বলেই মনে হয় আর কি। আমার ব্যক্তিগত সমস্যা হলো আমি এর কোনো দলে যুক্ত থাকতে চাই না, প্রধানত সেই কারণে। কিন্তু আমি অন্যান্য বুদ্ধিজীবী গোষ্ঠীর সাথে জড়িত নই এটা বলা যাবে না। ছাত্র জীবনেও ছোট ছোট বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত ছিলাম, এখনো আছি, কিন্তু সেগুলি হয়তো আপনাদের মিডিয়ার ফ্রেন্ডলি নয়, এই জন্য মিডিয়া এগুলোর খবর আসে না আর কি। আমি যেহেতু ডক্টর সলিমুল্লাহ খান থেকে শুরু করলেন, আমি জেনারেল সাখাওয়াতের কাছে একটু পরে আসছি, আমি ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে একটু আসতে চাই। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি কি মনে করছেন যে যে উদ্বিগ্ন নাগরিক সমাজ করছেন সেটা আপনারা দেশ ও জাতির জন্য কর্তব্য পালনের জন্য করছেন, সেটা তো আপনারা নিশ্চয়ই মনে করছেন, কিন্তু সেই কর্তব্য আপনারা কিভাবে পালন করছেন বা সেই কর্তব্য পালনের পথে উদ্বিগ্ন নাগরিক সমাজ কতটা ভূমিকা রাখছে? সলিমুল্লাহ খান সাহেব যেটা বললেন যে আমাদের প্রত্যেকের একটা কর্তব্য আছে, সেই দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে প্রত্যেকে তার করণীয় করার চেষ্টা করে। নিজের পরিবারের প্রতি কর্তব্য আছে, নিজের প্রতি দায়িত্ব আছে, একই সাথে সমাজের প্রতিও কিছু দায়িত্ব আছে। তো আমরা যারা যে কনসার্ন সিটিজেনের অংশ, আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি এই সম্পর্কে আমরা উদ্বিগ্ন, আমরা কনসার্নড। আমরা মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসা দরকার, গুরুত্বপূর্ণ পরিবর্তন আসা দরকার, অনেকগুলো ক্ষেত্রে সংস্কার দরকার, আমাদের রাজনীতিটাকে আরও পরিচ্ছন্ন করা দরকার, আমাদের অনেকগুলো জাতীয় সমস্যা আছে, এই সকল সমস্যাগুলো সমাধান হওয়া দরকার। এবং অনেক ক্ষেত্রে সমস্যা সমাধানের এই যে মারামারি, কাটাকাটি কিংবা সহিংসতার মাধ্যমে সমস্যার সমাধান হয় না, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, আলাপ আলোচনা করলেই সমস্যার সমাধান হতে পারে। তো আমরা মনে করি যে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, যে যেই সকল বিষয়গুলো সম্পর্কে পরিবর্তন আমরা মনে করি হওয়া দরকার, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আমাদের বক্তব্য দেওয়া, সোচ্চার হওয়া, এবং আমরা এর মাধ্যমে আশা করি যে জনমত সৃষ্টি হবে এবং রাজনীতিবিদরাও আলটিমেটলি রাজনীতিবিদরাই পরিবর্তন আনবে। ডক্টর মজুমদার, আমি যদি একটু মানে আজকে প্রধানমন্ত্রীকে কোট করি একটু, উনি বলছেন যে আপনারা যে বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধন হওয়া জরুরি, এটি আপনারা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যারা এই কথাগুলি বলেন তাদের চেহারাগুলি যখন আমি দেখি, এরাই এক সময় ওই মিলিটারি ডিক্টেটররা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, কেউ তাদের উপদেষ্টা হয়েছে, কেউ তাদের সাথে চাকরি করেছে, কেউ তাদের পদোন্নয়ন করেছেন, কেউ তাদের
একটু করুণা ভিক্ষার জন্য ধর্ণা দিয়ে পড়ে থেকেছেন, তাদের কিন্তু তখন ওই চেতনাগুলি ছিল না। মনে হচ্ছে চেতনার দুয়ারটা তখন যেন বন্ধ ছিল। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য আনার কথা আপনি বলছেন, সেটি বলার প্রেক্ষিতে তিনি বলছেন, আপনি কি মনে করেন যে ইনফ্যাক্ট যেই বক্তব্যটা প্রধানমন্ত্রী দিয়েছেন তার অবশ্যই বক্তব্য দেওয়ার সব অধিকার আছে, কিন্তু যেই রিপোর্টের ভিত্তিতে তিনি বক্তব্য দিয়েছেন সেই রিপোর্টটা সঠিক ছিল না। ইনফ্যাক্ট ওখানে আমরা যেই পেপারটা ওখানে উত্থাপন করেছি সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির এই ক্ষমতার ভারসাম্যের আমার মনে হয় না একটা বাক্যও ছিল ওখানে। হ্যাঁ, কেউ কেউ বক্তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, সেখানে বলা ছিল যে আমি আপনাকে পড়ে শোনাতে পারি যে এইটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং, মানে দৈনিক প্রথম আলো একটা লিড স্টোরি করলো, উদ্বিগ্ন নাগরিক সমাজের গোল টেবিল, ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংশোধন জরুরি। এইটাকে সাপোর্ট করতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানকে কোট করছে পত্রিকাটি, সংবিধানের রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত, তিনি প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য থাকেন। তার প্রশ্ন, যেখানে রাষ্ট্রপতির চাকরি নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর, সেখানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা দিয়ে লাভ কি? স্পষ্টতই তিনি ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন। কেউ কেউ বলেছেন, কিন্তু আমাদের যে লিখিত বক্তব্যটা ছিল আমি পড়ে শুনাই। না, লিখিত বক্তব্যের ক্ষেত্রে অন্য কিছু থাকতেও পারে, কিন্তু এই বক্তব্যটিকে আপনারা সমর্থন করেন কিনা? আমাদের বক্তব্যটা হলো যে আমাদের যে সংবিধান, আমাদের এই সংবিধানে যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা হয়ে গিয়েছে, অর্থাৎ ক্ষমতাটা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছে একাধিক কারণে। একটা কারণ হলো, যখন আমাদের সংবিধান রচিত হয় তখন আমাদের বঙ্গবন্ধুকে সামনে রেখে সংবিধান রচিত হয়েছে, তাই প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতাটা বেশি রাখা হয়েছে অপেক্ষাকৃত। এরপরে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার হয়েছে, এবং রাষ্ট্রপতির ক্ষমতা এরপরে যে পরিবর্তন হয়েছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে, সেই রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী করা হয়েছে। তো এই সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর হাতে। তো আমরা যেটা মনে করি যে রাষ্ট্রপতি পদটাকে গুরুত্বপূর্ণ করা দরকার, যে রাষ্ট্রপতির এখন কোনো দায়িত্ব নেই। এই বক্তব্যকে আপনি সমর্থন করছেন। ডক্টর মজুমদার, আমি একটু জেনারেল সাখাওয়াত এবং ডক্টর সলিমুল্লাহ খানকে এই প্রসঙ্গে শুনতে চাই। জেনারেল সাখাওয়াত, আপনি কি মনে করছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য আনা প্রয়োজন এবং এই লক্ষ্যে সংবিধান সংশোধন করা জরুরি? ধন্যবাদ আপনাকে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের সংবিধান রচিত আছে, ডেমোক্রেটিক প্রসেসেও বিভিন্ন সংবিধান আছে। যেহেতু আমরা এক ধরনের বলবো যে ওয়েস্টমিনিস্টার টাইপ পার্লামেন্টারি ফর্মেশন আছি। তো আমি অ্যাকচুয়ালি তাই মনে করি, কিছুটা ডেফিনেটলি কিছুটা ভারসাম্য রাখার প্রয়োজনীয়তা আছে। কারণ যদি রাষ্ট্রপতির একেবারেই কোনো ক্ষমতা না থাকে, যেমন আমি কেন বলছি, রাষ্ট্রপতিকে যখন বলা হলো যে যখন এই ক্রাইসিসটা চলছিল যে রাষ্ট্রপতি মধ্যস্থতা করুন, উনি বললেন যে আমার মধ্যস্থতা করার কোনো ক্ষমতা নেই। এখন রাষ্ট্রপতি যদি একটা ন্যাশনাল ক্রাইসিস হয়, সেখানে যদি না, জেনারেল সাখাওয়াত, মধ্যস্থতা করার ক্ষমতা তো ডক্টর বদিউল আলম মজুমদারের আছে, রাষ্ট্রপতির কেন থাকবে না? উনি তো মানে মধ্যস্থতা করার ক্ষমতা তো সবারই। উনি বলেছেন যে আমি আপনার মনে আছে নিশ্চয়ই যে দুই পার্টিকে ডেকে কথা বলার কথা উনি বলেছেন যে উনি বাধ্য করতে পারেন না। না, সেই তো মানে তার কাছে সাংবিধানিকভাবে তাকে বাধ্য করার ক্ষমতা দিলে তো মুশকিল। ডেফিনেটলি না, বাধ্য না। উনি সাংবিধানিক ক্ষমতা মানে কি, ওনার একটা ক্ষমতা তো থাকা দরকার যে একটা ক্রাইসিস হলে উনি সেই ক্রাইসিসের জন্য সবার সাথে একটু বসে আলোচনা করতে পারবেন। এখন কনস্টিটিউশনের কথা যদি বলেন, তাহলে কনস্টিটিউশন যদি আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখেন, সেখানেও কিন্তু প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আছে ডেফিনেটলি। প্রেসিডেন্টের ক্ষমতা কি বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা চেয়ে বেশি? ডেফিনেটলি বেশি। আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দেখেন পড়েন, ওখানে আছে যে মন্ত্রিসভার বিষয়ে প্রেসিডেন্ট খোঁজ খবর নিতে পারেন, এই ধরনের কতগুলো আছে। আমি লিখে নিয়ে আসিনি, কিন্তু আপনি বলছেন যে আমার কাছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, এটার ভিতরে কিছু আছে। এখন বাংলাদেশে যে সমস্যাটা আমরা দেখলাম, যে যেহেতু আমরা একটা ডিক্টেটোরিয়াল একটা রিজিম দেখেছি ফর লং টাইম, এবং ওই ধরনের ক্যারি ফরওয়ার্ডের মতোই মনে হচ্ছে, মানে যেখানে প্রধানমন্ত্রীর সমস্ত কিছুই প্রধানমন্ত্রীর নির্দেশ এবং প্রধানমন্ত্রীর মাধ্যমেই হয়ে থাকে। ইভেন বাই বিহেভিয়ারও প্রধানমন্ত্রী যদি অতটা ক্ষমতা নাও থাকে, বা আমাদের মন্ত্রিসভা এবং অন্যান্য, আজকের কথা না তো এটা যে এই সরকারের সময় হচ্ছে তা নয়, এটা তো আগের থেকে হয়ে আসছে। তার মানে আপনিও মনে করছেন যে কিছুটা ভারসাম্য আনা দরকার রিভিউ এবং স্পেসিফিক কোন ক্ষেত্রের কথা কি আপনি বলবেন যে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা একটু বাড়ানো যেতে পারে? আমরা জানি যে আপনি সংবিধানের খুব মনোযোগী একজন। না, আমি কোনো সাজেস্ট করতে পারবো না, কারণ আপনি মনে করছেন যে কিছুটা স্পেসিফিক্যালি সাজেস্ট। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি কি মনে করছেন? এখানে দুঃখজনক হলেও বলতে হবে যে
আলোচনাটার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। আমাদের আলোচনার উদ্দেশ্য যদি এই হয় আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, তাহলে সেটাকে মূল্যবোধ ধরে নিয়েই আমরা আলোচনা করতে পারি। যদি আমাদের কোনো মূল্যবোধ মাপকাঠি না থাকে তাহলে করা যাবে না। যেমন ধরুন, কোন দেশে রাষ্ট্রপতির ক্ষমতা বেশি, কোন দেশে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, এটা নানাভাবে হয়েছে। যেমন মার্কিন দেশে যদি কেউ বলেন প্রেসিডেন্টের ক্ষমতা একটু কমাতে হবে, তখন তাহলে ক্ষমতাটা কার হাতে যাবে অতিরিক্ত? সেখানে এখনই কংগ্রেসের সেই ক্ষমতা আছে, অর্থাৎ কংগ্রেস এবং প্রেসিডেন্ট সেখানে হচ্ছে লড়াইটা চলে ওইভাবেই। তো আমাদের এখানে যদি সত্যি নাগরিক সমাজ উদ্বিগ্ন হয়ে থাকেন, এই উদ্বেগের মধ্যে আমি কিন্তু সরিষার মধ্যে ভূত দেখতে পাই, আমি সেটা বলবো আর কি। যদি সত্যি তারা গণতন্ত্রের জন্য উদ্বিগ্ন হতেন তাহলে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা বাড়াতে হবে এটা বলতে পারতেন না। এটা কোনো সমস্যার সমাধান নয়, এটা সমস্যাকে শুধু দ্বিগুণিত করা। তাহলে বলা হচ্ছিল সংসদের ক্ষমতা বাড়ানো উচিত, এবং কেউ কেউ মাঝে মাঝে দ্বিকক্ষীয় সংসদের কথাও বলেন। আমি বলছি সেটা আমরা হাইপোথেসিস না করে বলি যে বর্তমানে যে সংসদ আছে, প্রধানমন্ত্রীর জবাবদিহিতা সংসদের খাতে যদি বেশি হয় তাহলে প্রধানমন্ত্রীকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের সমস্যা হচ্ছে অথরিটারিয়ান বা এক ব্যক্তির হাতে ক্ষমতা না বাড়ানো। সেটা যদি প্রধানমন্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে আমরা রাষ্ট্রপতিকে দেই তাহলে কি উন্নতি হবে? ধরুন 1975-এর গোড়া পর্যন্ত প্রধানমন্ত্রীর শাসন ছিল এই দেশে, যেটার ইঙ্গিত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন করলেন। তারপরে তো রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হলো। সেই সময় চতুর্থ সংশোধনের কথা বলছি, রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হওয়ার পর জেনারেল জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করা হলো, কিন্তু প্রধানমন্ত্রীর ব্যবস্থাতে ফিরে যাওয়া হলো না। অথবা একদলীয় শাসন থেকে প্রত্যাহার করে বহুদলীয় গণতন্ত্র করা হলো, কিন্তু একদলীয় শাসনের সময় আগেই বহুদলীয় অবস্থা যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা ছিল সংবিধানের 12 ধারা 38 ধারা অনুযায়ী, সেগুলিকে কিন্তু আবার পুনরুদ্ধার করা হলো। ফলে ঘটনার জটিলতা লক্ষ্য করুন। তারপর প্রেসিডেন্ট পদ্ধতি কিন্তু অপরিবর্তিতই থাকলো 1990 পর্যন্ত, সংবিধানের আরেকটি সংশোধনী না হওয়া পর্যন্ত আমরা সেটাতে থাকবো। তাহলে আমি বলছি যে প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থার যদি কোনো ত্রুটি থাকে, অনেক ক্ষমতা চিফ এক্সিকিউটিভের হাতে, সেইটা প্রেসিডেন্টের হাতে বন্টন করে না দিয়ে সবকিছু তার হাতেও দিয়ে দেন, তাহলে এটা উল্টা আরেকটা সমস্যা হবে। কাজে আসল উদ্দেশ্যটা কি? প্রেসিডেন্টের শাসন তারাই বলতে চাচ্ছেন যারা চাচ্ছেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে, না অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা থাকবে। এটা হচ্ছে সরাসরি আমি বলি আমলাতন্ত্রের অথবা সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের আরো বেশি ক্ষমতা দাবি করার একটা পরোক্ষ পথ মাত্র। প্রফেসর বদিউল আলম মজুমদার কিছু বলতে চাইছেন? আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনার উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল গতকালকে, সেই বিষয়টার থেকে এই যে একটা ট্যানজেন্ট ধরে একটা আমরা অন্যদিকে চলে গিয়েছি। আমাদের বিষয়টা ছিল চেকস অ্যান্ড ব্যালেন্স। আমাদের বিষয়টা ছিল যে ক্ষমতার যে নিয়ন্ত্রণ এবং বিভাজন, এবং ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয় ওই যে নির্বাহী বিভাগের হাতে কিংবা এই যে সংসদের হাতে এবং কিংবা বিচার বিভাগের হাতে, এবং এক পক্ষ একটা বিভাগ যেন অপর বিভাগের উপর নজরদারিত্ব রাখে এবং ক্ষমতার যেন বিভাজন হয়, যাতে তারা ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে তারা যেন নাগরিকের অধিকার হরণ করতে না পারে। সেটাই ছিল উদ্দেশ্য। এবং হ্যাঁ, ওই যে চেকস এন্ড ব্যালেন্স একটা অংশ। কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদার, এখানে যে জনাব হাফিজউদ্দিন খান বললেন যে রাষ্ট্রপতির চাকরি নির্ভর করে প্রধানমন্ত্রীর উপর, অবশ্যই প্রধানমন্ত্রী বা সংসদীয় দলের উপরই তো রাষ্ট্রপতির চাকরি নির্ভর করবে। আর কোন উপায় কি করা সম্ভব যেখানে রাষ্ট্রপতির চাকরি সংসদের উপর, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের উপর নির্ভর করবে না? আপনি একজনের একটা বক্তব্য নিয়ে আপনি চেকস এন্ড ব্যালেন্স যদি আপনি আমাদের মূল বক্তব্যটা ছিল যে সংসদকে স্বাধীনভাবে কাজ করতে হবে। সলিমুল্লাহ খান সাহেব যেটা বলেছেন যে প্রধান নির্বাহী কিংবা নির্বাহী বিভাগের স্বচ্ছতা জবাবদিহিতার দায়িত্ব নিশ্চিত করার দায়িত্ব সংসদের, তাই সংসদকে ক্ষমতায়িত করতে হবে, সংসদের স্বাধীনভাবে কাজ করতে হবে, তেমনিভাবে বিচার বিভাগকেও স্বাধীনভাবে কাজ করতে হবে। এবং এটাই হলো চেকস অ্যান্ড ব্যালেন্সের স্কিম, ওই যে সেপারেশন অফ প্রিন্সিপালস অফ সেপারেশনের স্কিম। এবং মূলত বক্তব্যটা ছিল সেটা। তারপরে বক্তব্য এসছে কারো ডক্টর বদিউল আলম মজুমদার, আপনিও কিন্তু বলেছেন যে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, সেটি হচ্ছে আপনার হিসাবে সবচেয়ে জরুরি বিষয়, ক্ষমতার ভারসাম্য এবং নিয়ন্ত্রণ। আচ্ছা খালেদ মহিউদ্দিন, আমি 30 সেকেন্ড বলি। আমি আপনার একটু সময় চাচ্ছি, 30 সেকেন্ড। প্রথম আলোর যে হেডলাইন, জি, সেটাই এখন নাগরিক সমাজের বক্তব্য আকারে জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর একটা বিজ্ঞাপন দেখলাম আজকে, 12 লাখ ডিজিটাল পাঠক, 43 লাখ নন ডিজিটাল প্রিন্ট পাঠক, মোট 55 লাখ লোক এই পত্রিকা পড়ে তাদের দাবি অনুসারে। সুতরাং ডক্টর বদিউল আলম মজুমদার সেমিনারে যেখানে বলেছেন সেখানে আমি ধরে নিচ্ছি 500 লোক ছিল বা তার চেয়ে কিছু বেশি ছিল,
কিন্তু 55 লাখ লোক জেনেছে, এটাই হচ্ছে আপনাদের বক্তব্য। এখন আপনি এটা রিফিউট করুন। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি এটা রিফিউট করবেন কিনা, এটা বা আপনি আমাকে যেটা কোট করলেন, আপনি আমাকে যেটা কোট করলেন, এবং কালকের আমাদের বিষয়বস্তু ছিল তাই, চেকস এন্ড ব্যালেন্স, ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য প্রতিষ্ঠা করা, এবং মূলত 3টা বিভাগের মধ্যে। আমার মনে হয় যে চেকস এন্ড ব্যালেন্স প্রসঙ্গে আমরা আরেকটু শুনবো। আমরা একটু জেনারেল সাক্ষাৎকে ওই বিষয়ে শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি বিরতির আগে বলছিলেন, বিরতির মধ্যে যে আমাদের আলোচনা, সেখান থেকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে কনস্টিটিউশনাল রিফর্ম চাচ্ছেন যে কোনো প্রক্রিয়া, সেটা কি কোনো একটি মডেল সামনে রেখে চাচ্ছেন, না বাংলাদেশের জন্য একটি আলাদা বা বিশেষ? না, আমরা কোনো মডেল সামনে রেখে আমরা আলোচনাটা করিনি। আমরা আপনার হয়তো মনে আছে, কিছু কিছু দর্শকের হয়তো মনে আছে, এর আগের আমরা অনুষ্ঠানটা যেটা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের মনে হয় যে দুটো ক্ষেত্রে আমাদের পরিবর্তন, মোটা দাগে দুটো ক্ষেত্রে আমাদের পরিবর্তন দরকার আমাদের গণতন্ত্রটা যদি কার্যকর করতে হয়। এটা হলো আমাদের সংবিধানে কতগুলো পরিবর্তন আনা দরকার, একই সাথে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার, কনস্টিটিউশনাল রিফর্ম অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিং। এটা তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম তখন যে আমরা কতগুলো বিষয়ে আলাপ করব, কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে। তো প্রথম বিষয়টা আমরা চেকস অ্যান্ড ব্যালেন্স। তো এই চেকস অ্যান্ড ব্যালেন্সের যেটা আমাদের এখানে আইন কানুন, বিধিবিধান এবং সংবিধানে কতগুলো পরিবর্তন আনা দরকার, একই সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সকে কার্যকর করার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতেও পরিবর্তন করা দরকার। ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমি ডক্টর মজুমদার, আমি একটু জেনারেল সাক্ষাতের কাছে আসি যে এই কথার প্রেক্ষিতে আপনি এর কোন অংশটুকু সমর্থন করছেন বা আর কিছু যোগ করতে চাচ্ছেন কিনা? আমার মনে হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যখন আমরা কথা বলি, আমরা রাষ্ট্রপতির কতখানি ক্ষমতা থাকবে না থাকবে, কনস্টিটিউশনের পরিবর্তন বা কতখানি উনি এক্সারসাইজ করতে পারবেন, কারণ আমাদের এটা ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। এখানে রাষ্ট্রপতির ক্ষমতা একটু স্পেসিফাই না করলে ওনার ফাংশন করার মতো কোনো কিছু নাই। যেটা প্রয়োজন, যেটা ডক্টর সলিমুল্লাহ বলেন আমাকে, ওটার মধ্যেই ইনসিস্ট করা দরকার, যেটা হচ্ছে যে পার্লামেন্ট কতখানি শক্তিশালী হচ্ছে, এবং পার্লামেন্ট সমস্ত জবাবদিহিতা তো পার্লামেন্টে করা দরকার। ধরুন একটা চুক্তি হলো, সেই চুক্তি পার্লামেন্টে আলোচনা করতে হবে, পার্লামেন্টে যদি না আলোচনা হয় তাহলে পার্লামেন্ট এটা নিয়ে আলোচনা করতে পারে। আমাদের এখানে পার্লামেন্টের মুশকিল হলো এই যে, যদিও কনস্টিটিউশনের মধ্যে কিন্তু পার্লামেন্টারি ক্ষমতা দেওয়া আছে সব কিছু, কিন্তু মুশকিলটা হলো যে পার্লামেন্টের প্রধান যিনি থাকেন এবং সেই দলের প্রাধান্য যেহেতু থাকে, তো এইখানে একটা সমস্যা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কনস্টিটিউশনে যেখানে একজন পার্লামেন্টারিয়ানকে ওই স্বাধীনতা দেওয়া হচ্ছে না যে এই সমস্ত বিষয়ে উত্থাপন করা বা আলোচনা করা। কিছু করলেই হয়তো, যেহেতু দলীয় সরকার, ওখানে হয়তো মনে করে যে তার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা দলের বিরুদ্ধে যাচ্ছে না, আনলেস দলের বিরুদ্ধে যদি তিনি ভোট না দিয়ে থাকেন আলোচনার বিষয়। তো সেইখানে আমার মনে হয় যে পার্লামেন্টের যে জায়গাটা আছে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার। যেরকম ব্রিটিশ পার্লামেন্টে আছে, যেখানে আমরা দেখি, আমি নিজেও দেখেছি, মানে এই বোধহয় সিরিয়াতে আপনার মিলিটারি এইড দেওয়া নিয়ে সরকারি দলের ভিতরে যে ধরনের আলোচনা হয়েছিল, আমি একটা সেশনে দেখেছি, বিকজ ইট ইজ অ্যালাউড। ওখানে আপনার কনস্টিটিউশনের মধ্যে বা অন্য কোনো পার্টির সিস্টেমের মধ্যেও এই ধরনের কোনো কিছু নেই। এইটা দরকার বেশি, যে পার্লামেন্টের জবাবদিহিতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীদের, এবং পার্লামেন্টে ইন্ডিভিজুয়াল যে ক্যান্ডিডেট, ইজ বিং ইলেক্টেড এজ ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের ক্ষমতা কতখানি আছে সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। ডক্টর সলিমুল্লাহ খান, আমাদের সংবিধান পাঠ করতে গিয়ে অনেকেই বলে থাকেন যে আমাদের সংসদ সদস্যরা সম্মিলিতভাবেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ, সেই অর্থে সংসদের কাছে দায়বদ্ধ নন। বিষয়টি কি ঠিক? আসলে মানে আমাদের সংসদের চেয়ে কি প্রধানমন্ত্রী বেশি ক্ষমতাবান? না, সেটা হচ্ছে আপনার আচরণ থেকে লোকে বলে, কিন্তু কাগজের যে ইন্টারপ্রিটেশন, সংবিধান সম্পর্কে আমাদের দুটো মতবাদ আছে। একটা হচ্ছে সংবিধানে অক্ষরে অক্ষরে যা লেখা আছে সেইটা একটা মতবাদ, আরটা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে অ্যাম্বিগুইটি দেখা দেয় এই বিষয়ে শেষ কথা বলবেন সর্বোচ্চ আদালত, মানে সংবিধানের কাস্টোডিয়ান হিসেবে বা ব্যাখ্যাদাতা হিসেবে। সুতরাং যে প্রশ্ন আপনি আমাকে করছেন, এটা উপযুক্ত প্রশ্ন হচ্ছে উচ্চ আদালতকে করা। আমি এই ক্ষেত্রে বলবো যে আগের প্রশ্নের আমাদের সংবিধানের পাঠটা কি? হ্যাঁ, সংবিধানের পাঠটা বলছি কি, আমাদের এখানে রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা উদাহরণ দেই। সংবিধানের একটি ধারায় আছে, 63 ধারায়, যে যুদ্ধ ঘোষণার অধিকার একমাত্র পার্লামেন্টারি আছে। আচ্ছা, অর্থাৎ কিন্তু জরুরি অবস্থার যে বিধান আছে, সেই আপনার 100 শেষ দিকে যখন জরুরি অবস্থা দেখবেন আপনি,
নবম ভাগে গিয়ে। তো জরুরি অবস্থা জারি করার সময় এটা কিন্তু রাষ্ট্রপতি করেন। রাষ্ট্রপতি দুই কারণে জরুরি অবস্থা করতে পারেন, তিনটা কারণ আছে, আমি দুটো কথা বলছি। একটা হচ্ছে যে শুধু যুদ্ধাবস্থা বিরাজ করে, আর হলো অভ্যন্তরীণ অবস্থা যে যুদ্ধাবস্থা শামিল হয়, অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তা, সেইখানে মজা। এটার সমালোচনা আমি লিখিতভাবেও করেছি, আমার একটা প্রবন্ধ, আমার একটা বই বেরিয়েছিল 2009 সনের দিকে, ওই আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়। আমার বইটার নাম ছিল অন ক্রাইমস অফ পাওয়ার সাইলেন্স। সেখানে আমি দীর্ঘ আর্গুমেন্ট করেছি, এটা নিউজ পত্রিকায় বেরিয়েছিল। আমি বলছি আমাদের সংসদকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু রাষ্ট্রপতি একলাই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, অথচ যুদ্ধের সময় পার্লামেন্ট ছাড়া কেউ যুদ্ধ ঘোষণা করতে পারে না। আমরা মনে করি সভরেন পাওয়ার যেটা বলে, এখানে সমস্যাটা বলি, আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বারবার নিউ লিবারাল ফিলোসফিতে প্রচার করা হচ্ছে সভরেনিটি ইজ লিমিটেড। আপনার দেশের উপর যে কেউ আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, এই যুক্তিতে আন্তর্জাতিক কমিউনিটি আপনার দেশে তার আর্মি মার্চ করতে পারবে। এইটার নতুন থিওরির নাম হয়েছে লিমিটেড সভরেনিটি থিওরি। কিন্তু আগে যে রাইট অফ সেলফ ডিটারমিনেশন থিওরিতে আমরা বিশ্বাস করতাম, জানতাম, সেটা তো হচ্ছে কি আপনার দেশের সভরেন আপনি, জনগণই হচ্ছে সর্বোচ্চ সভরেন। কিন্তু এখন এই সভরেনের রিপ্রেজেন্টেশন নিয়ে কথা হচ্ছে, কতটুকু রাষ্ট্রপতিকে আমরা সেই ক্ষমতা দিয়েছি, সেটার প্রতীকী হচ্ছে যুদ্ধ ঘোষণা, যেটাকে বলে কি ব্যাংকের ক্ষেত্রে যেমন আমরা বলি ল্যান্ডার অফ লাস্ট রিসর্ট। কিন্তু স্যার সেটার জন্য তো প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিন্যাসের ব্যাপার। আমি আগে বলছি কি আমাদের যদি উদ্দেশ্যটা আমরা পরিষ্কার করি যে হু ইজ দ্য সভরেন, টেকনিক্যালি এটা রাষ্ট্রপতি, যেহেতু তিনি হলেন রাষ্ট্রপ্রধান। হ্যাঁ, কিন্তু সরকার প্রধান হিসেবে আমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা হচ্ছে কেন করেছি আমি সেই কথাটা পরিষ্কার বলি। যেহেতু চেকস এন্ড ব্যালেন্সের প্রশ্নটা ডক্টর বনিউল আলম মজুমদার তুলেছেন এবং উদ্বিগ্ন নাগরিক সমাজ তুলেছেন, পরিষ্কার বলা উচিত, আমাদের সাহস থাকা উচিত, চেকস এন্ড ব্যালেন্স কার সাথে কার, রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী নয়, তারা দুজনেই তো এক্সিকিউটিভে। সেইখানেও আমি মনে করি ক্ষমতার পুনর্বিন্যাস হতে পারে। আমরা জুডিশিয়াল রিভিউর মতো আমরা কনস্টিটিউশনাল রিভিউ করতেই পারি, আমি সেই কথা তুলছি না। কিন্তু রাষ্ট্রের যে প্রধান তিনটি বিভাগ, আমাদের বিচার বিভাগ, মানে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ এবং সংসদ, এদের মধ্যে ক্ষমতার বিন্যাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এখানে একমাত্র সংসদই সরাসরি নির্বাচিত। আমরা এক্সিকিউটিভ প্রতিনিধি তাদেরকেই করি যারা ওই সংসদের আস্থাভাজন। প্রধানমন্ত্রী হতে পারেন সংসদের আস্থার জন্যই, প্রধানমন্ত্রী সংসদ সদস্য হয়ে আসেন, কিন্তু সংসদের যদি আস্থা তার না থাকে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন না। আপনি বাস্তবে বলতে পারেন যে ব্যাপারটা রিভার্স, আয়নায় দেখা ছবির মতো। প্রধানমন্ত্রীর আস্থাভাজন যারা, তারাই সংসদ সদস্য হতে পারেন। সেটা তো তার নির্বাচনের নমিনেশন থেকে অন্যান্য কারণে হয়, কিন্তু বাস্তবে যখন একবার আপনি নির্বাচিত হয়ে এসছেন সংবিধানের অধীনে, আপনি আপনার পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, ক্রস করতে পারবেন না। সেগুলো আমাদের সংবিধানে কতগুলো বিতর্কিত অধ্যায় আছে, আমি সেটাকে আপাতত স্থগিত রেখে বলছি। বর্তমান অবস্থায় অধিকাংশ সংসদ সদস্যের সমর্থন জন্য টেকনিক্যালি যেভাবে ঠিক হয়, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী আস্থাভাজন। সুতরাং আমরা বলবো এখনো তত্ত্বগত, আপনার আগের প্রশ্নের জবাবে বলছি, সংসদ সদস্যদেরই প্রাধান্য আছে। তার মানে সংসদেরই, হ্যাঁ, আপনি এখন বলেন যে সংসদ সদস্য হতে হলে আপনাকে একটা পার্টির সদস্য হতে হয়, সেই পার্টির যদি আপনি আস্থাভাজন না হন তাহলে আপনি নমিনেশন পাবেন না, সেটা প্রক্রিয়া। আমি বলি যেই আপনি নির্বাচিত হয়ে আসলেন, তাহলে আপনার যদি দায়িত্ববোধ থাকে আপনার কনস্টিটিউয়েন্সির প্রতি, আপনার দেশের প্রতি, তাহলে আপনি আপনার বিবেকের কথাই তো বলবেন। রাইট, হ্যাঁ, সেই দিক থেকে আপনি যাকে ভোট দেবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। ডক্টর বদিউল আলম মজুমদার কি এই ব্যাপারে একমত যে প্রধানমন্ত্রীর চেয়ে সংসদ বেশি সার্বভৌম, সংসদই একমাত্র সার্বভৌম? হ্যাঁ, কারণ সংসদ, আমি এই ব্যাপারে একমত। কারণ ওই যে জনগণ সার্বভৌম এবং জনগণের প্রতিনিধি, সরাসরি প্রতিনিধি হিসাবে, তাই জনগণ ক্ষমতায়িত করে সংসদকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে। তাই গুরুত্বের দিক থেকে যদি 1, 2, 3 করতে হয়, তাহলে সংসদকে এক করতে হবে। এতে এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু যে আপনি আগে যে প্রশ্নটা করেছেন যে কে কার কাছে দায়বদ্ধ, প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ না দায়বদ্ধ যে সংসদ প্রধানমন্ত্রীর কাছে, এটা সংসদীয় পদ্ধতিতে মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সংসদের কাছে দায়বদ্ধ হওয়ার কথা। কিন্তু বাস্তবে আমাদের দেশে এটা ভিন্ন রূপ। বাস্তবে আমরা সম্পূর্ণ উল্টো দেখছি। এর একটা বড় কারণ হলো সংবিধানের 70 অনুচ্ছেদ, এবং 70 অনুচ্ছেদের কারণে যে 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যে জায়গায় এসছে, শুধু ভোট দেওয়াটার ক্ষেত্রে এবং পদত্যাগ করার ক্ষেত্রে যে আসছে, তাতে করে কি একটু উপকার হয় নাই? এটা চর্চা, হ্যাঁ, হয়তো উপকার হইতে পারত, কিন্তু আমাদের রাজনীতিটা যেভাবে সামনের দিকে এগিয়েছে, যেইভাবে পরিবর্তন হয়েছে,
এতে কিন্তু যে মূলত আমাদের সংসদে হয়ে গিয়েছে দায়বদ্ধ প্রধানমন্ত্রী ডক্টর সলিমুল্লাহ খান, এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমি আরেকটা কথা যুক্ত করতে চাই। আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হলো এই 3 বিভাগের মধ্যে ক্ষমতার ওই যে ভারসাম্য, ক্ষমতার বিভাজন, নিয়ন্ত্রণ, সেই কথা বলেছি এবং আমাদের কোনো সুস্পষ্ট প্রস্তাব ছিল না। আমরা এই বিষয়টা উত্থাপন করেছি আলাপ আলোচনা করে। আমরা আশা করছি যে কিছু এই যে জনমত সৃষ্টি হবে এবং যার ভিত্তিতে হয়তো একটা সমঝোতা হবে। সবকিছু ডক্টর সলিমুল্লাহ খান, আমরা আসি, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আসলে আমি জেনারেল সাখাওয়াতের কাছে ফিরতে চাই, যিনি আমরা বলে থাকি বটে সবকিছু এক্সিকিউটিভের আন্ডারে আছে, কিন্তু তিনি একটি সাংবিধানিক পদে ছিলেন এবং আমরা তার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন তো একটি স্বাধীন সত্তা, নির্বাচন কমিশন চালাতে গিয়েও কি আপনাদের মনে হয়েছে যে মানে সবকিছু নির্বাহী বিভাগের আন্ডারে থাকছে কিনা? কথাটা শেষ হয়নি, পরে আসলে একটু বলবো। আচ্ছা, পরে আসলে আপনি বললেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল সাখাওয়াত, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে সব ক্ষমতাই আসলে সত্যি কি নির্বাহী বিভাগের কাছে বন্দী কিনা, যেহেতু ক্ষমতার ভারসাম্যের কথা আসছে। আপনি হয়তো ইন দ্য কনটেক্সট অফ কিছু কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনের কথা বলছেন। জি, আমি যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন ছিলাম সেটা কিন্তু ভেরি স্পেসিফাইড। হ্যাঁ, কনস্টিটিউশনের মধ্যে যেমনি স্পেসিফাইড, আইন দ্বারাও তেমনি স্পেসিফাইড। এবং পরবর্তী পর্যায়ে যেটা হয়েছিল 2009 সালে যে আইনটা হলো, অ্যাবসলিউটলি আপনার সেক্রেটারিয়েটকে সেপারেট করা আউট অফ দ্য গভর্নমেন্ট অ্যাম্বিট, সেটা করার ফলে ইলেকশন কমিশনের এখন যেটা আছে, আমার মনে হয় যে ইলেকশন কমিশন অ্যাবসলিউটলি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কাজ করা উচিত। এবং আমরা কিন্তু অন্তত আমরা বলতে আমি বাকিদের হয়তো বলতে পারবো না, কিন্তু আমি এই 5 বছরে কিন্তু কোনো এক্সিকিউটিভ প্রেশার বা কেউ আমার কাজে বা আমাদের কাজে হস্তক্ষেপ করেছে বলে আমার জানা নেই। বাট ইট ডিপেন্ডস, যেটা সলিমুল্লাহ বললেন যে আপনাকে মানে স্বাধীন করা হলো, আপনি যদি এখন স্বাধীন হয়ে যদি ট্রেনের নিচে গলা বাড়িয়ে দেন, আপনাকে কে আটকাবে? প্রবলেম হচ্ছে যে আমাদের দেশে কতগুলো সামহাও মানে কতগুলো সাইকোলজিক্যাল প্রবলেম হোক বা যেটাই হোক বা উইক প্রবলেম হোক, যে আমরা সবসময় এক ধরনের ইনফ্লুয়েন্সের মধ্যে থাকতে পছন্দ করি। আমি মনে হয় যে এই বিষয়ে ডক্টর বদিউল আলম মজুমদারের বক্তব্য আমি শুনবো। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি শেষ করতে, মানে স্বাধীন করা হলেও যে লোকে স্বাধীন হতে চায় না, না, যেটা এখানে সার কথা আলোচনার মধ্যে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের সংবিধানে কি আছে, কি নেই এবং কি পরিবর্তন করা দরকার, এটা নাগরিকদের বিষয়। নাগরিকরা সেটা নিয়ে কনস্ট্যান্ট আলোচনা করবে। এখন যেটা দাবি উঠেছে একটা সংবিধান পর্যালোচনা কমিশন দরকার কিনা, আমি মনে করি সেটা দরকার আছে। এটা অনেক সময় প্রথম যখন আমরা গণপরিষদ করেছিলাম, সংবিধান গঠন করার জন্য আমরা বিশেষজ্ঞদেরকে দায়িত্ব দিয়েছিলাম এবং পার্লামেন্টের অনুমোদন নিয়ে তৎকালে যেটা ছিল গণপরিষদ, সংবিধান পাশ হয়েছে। তারপরে যারা যে সংবিধান সভা সংবিধান প্রণয়ন করে তারা আত্মবিলোপ করে, তারপরে নতুন নির্বাচন হয়েছে। তো এখনো সংবিধান প্রণয়নের কথা বলছি না, সংবিধানের মধ্যে যদি কোনো আলোচনা জিনিস তাকে থাকতে পারে। আমি একটা আলোচনার কথায় তুলি, আমরা তো চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি, 3টা বিভাগ। ধরুন এখন বিচার বিভাগ সংবিধানের কর্তৃত্ব করেন, কিন্তু তারা তো নির্বাচিত হন না, তাহলে এটাকে কোন ধরনের গণতন্ত্র বলবেন আপনি? অর্থাৎ আপনি যে সত্যি কথা বলেন, আমি তো বলি আমাদের বর্তমান সংবিধান পূর্ণ গণতান্ত্রিক না, কারণ রাষ্ট্রের যে 3টি অঙ্গ মানে এবং যেটা রাষ্ট্রের ভিত্তি প্রাণ কেন্দ্র, তার মধ্যে তো আপনি বিচার বিভাগকে তো নির্বাচিত করার সুযোগ দিচ্ছেন না। আমার মনে হয় এইটা কি আপনার সংবিধান সংস্কার কমিশনের মধ্যে আসা উচিত নয়? আমার মনে হয় যে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি দুটি বিষয় নিয়ে যদি একটু বলেন। তো আমাদের সলিমুল্লাহ খান সাহেব যে কথা বললেন, আমাদের বক্তব্যটাও সেই যে আমাদের, আমি আগেও বলেছি আবারও বলতে চাই, যে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়ে যায়। ক্ষমতার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষমতার অপব্যবহার, এবং ক্ষমতার কেন্দ্রীভূত যখন হয় তখন এটা ভয়ানক হয়ে যেতে পারে। ওই পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। তো আমাদের বক্তব্য যেটা, এই 3টা বিভাগের মধ্যে ক্ষমতা এমনভাবে বিভাজন হওয়া দরকার এবং এমনভাবে নিয়ন্ত্রণ হওয়া দরকার যাতে কোনো বিভাগেই অধিক শক্তিশালী হয়ে যেতে না পারে। আর আপনার আমার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে আমরা যদি দেখি যে সাংবিধানিক অনেকগুলি পদবি এরকম আছে যে তারা আসলে স্বাধীন, সংবিধান তাদেরকে সে স্বাধীনতা দিয়েছে, কিন্তু যেটি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের কথা ধার করে আমি বলতে চাই যে স্বাধীন হওয়ার পরেও যদি কেউ ইচ্ছা করে ট্রেনের নিচে মাথা দিতে চায়, তাহলে তাকে কে আটকাবে? তাকে কে এম্পাওয়ার করবে? কেউ আটকাতে পারে না। এটা ওই যে কলের পেছনে যে ব্যক্তিটা, যে কল তো চলবে,
কিন্তু কলের পেছনে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ, তার মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি, তার স্বাধীন চেতা কিনা এগুলো। তো এই দুর্ভাগ্যবশত যেমন আমাদের নির্বাচন কমিশনের কথাই যদি ধরা হয়, নির্বাচন কমিশন এককাল তো আমাদের নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয় নাই, আমাদের 54 নির্বাচন তো সেই নির্বাচন কমিশনের অধীনে হয় নাই, এবং একটা শক্তিশালী সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং শক্তিশালী সরকার বিদায় নিতে হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হলো যাতে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে তারা জনগণের স্বার্থ সংরক্ষণ করে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। এবং এটা এরপরে ওই যে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অংশ ছিল, এবং তখন প্রধানমন্ত্রীর অফিস থেকে সেটা নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল। কিন্তু যে 2007 সালে 2008 সালে যে পরিবর্তন আসলো, যে আইন হলো, যে স্বাধীন সচিবালয়, আইনটা হলো 2009 এটা অনুমোদন হলো সংসদ কর্তৃক, তার মাধ্যমে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করা হলো, এবং তাদেরকে টাকা পয়সার জন্য তাদেরকে সরকারের ওই যে ধর্ণা দিতে হয় না। তো এরপরেও যদি কেউ যদি স্বাধীনভাবে আচরণ না করে, ওনারা যখন শুরু করেছেন ওনাদের উপর কিন্তু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল। তো এখন এটা ব্যক্তির মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং তার ওই যে এর উপর নির্ভর করে। আমি ওই প্রশ্নটি করতে চাই আপনার থেকে, যে 3টি বিভাগের ক্ষমতাই যদি প্রায় সমান সমান হয়, তাহলে কি 3টি বিভাগের মধ্যে মানে সুচারুরূপে কাজটি হওয়া সম্ভব? মানে এই ভারসাম্য, এই আপাত ভারসাম্য কি এক ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি করবে না? না, এখন কোনো সিস্টেমে কাজ করবে না যদি আমরা কাজ করাতে না চাই। আপনি যে কথাটা বললেন যে এই মানুষগুলো সেই প্রতিষ্ঠানগুলোতে ওই যে পরিচালনা করবে, তারা যদি এগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে না চায়, এবং তারা যদি তাদের ক্ষমতাটা অপব্যবহার করে, এবং তারা যদি ওই যে ক্ষমতা অপব্যবহার করে যদি অন্যের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, এখন বর্তমানে যেটা হচ্ছে, এখন তো আমাদের এই যে চিফ এক্সিকিউটিভ, আমাদের প্রধানমন্ত্রী হলো সর্বময় ক্ষমতার অধিকারী মূলত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আমাদের নাগরিক সমাজের একটি কথা নিয়ে ডক্টর সলিমুল্লাহ খান আপনাকে জানতে চাইবো, যে আমরা দেশের সার্বিক সংকটের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা প্রায় শুনি। যেমন সৈয়দ আবুল মকসুদকে ধার করে বলা যায় যে নষ্ট সমাজের জন্য দায়ী নষ্ট রাজনীতি। প্রায় এই নষ্ট সমাজের জন্য নষ্ট রাজনীতিকে দায়ী করা হয়, নষ্ট রাজনীতির জন্য কেন নষ্ট সমাজকে দায়ী করা হবে না, সেই প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম। আজকের বাংলাদেশে নষ্ট সমাজের জন্য দায়ী নষ্ট রাজনীতি, সৈয়দ আবুল মকসুদ বলছেন। আমি জানতে চাইছি যে রাজনীতি যে নষ্ট হলো তার জন্য সমাজকে দায়ী করা কেন হবে না? এখন মকসুদ সাহেবের কথার মধ্যে যে এক ধরনের দার্শনিকতা আছে, সেটা তো আমি বলতে পারবো না। আমি সহজভাবেই বলবো যে আমাদের রাজনীতির দায়িত্ব হচ্ছে সমাজের নেতৃত্ব দেওয়া। এখন যদি আপনি দোষ দেন সমাজের, অর্থাৎ আমরা বলি নাচতে না জানলে উঠান বাঁকা, জনগণকে দোষ দিয়ে লাভ নেই। আমি যে জনগণকে শিক্ষিত করার দায়িত্ব, আপনি জনগণ মানে পশু নয়, জনগণ প্রাকৃতিক মানে আপনার খেজুর গাছ নয় যে আপনি একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ছবি তুললেন। জনগণকে অ্যাক্টিভ এজেন্ট হিসেবে দেখতে হবে। তারপরে আমি বলবো নেতৃত্বের প্রয়োজন আছে। যা হোক, আমাদের যে সমাজ, তাই এখানে যে একটা সংবিধান আমরা পেয়েছি, এই সংবিধানের মধ্যে ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করার উদ্যোগ নিতে পারি। আমাদের অভিজ্ঞতা যেটা প্রমাণ করে যে এখানে লেখায় যাই থাকুন না কেন, বাস্তব অন্যরকম হয়। যখন ব্রিটিশ আমলের থেকে আমরা স্বাধীন হলাম, জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হইতে চাইলেন এবং মাউন্ট ব্যাটেন ভারতের গভর্নর জেনারেল থাকলেন। এখন জিন্নাহর মৃত্যুর পর যারা গভর্নর জেনারেল হওয়া উচিত, তো সেই লক্ষ্য করেন পাকিস্তানে প্রধানমন্ত্রী যখন গভর্নর জেনারেল যখন আমাদের নাজিমউদ্দিন ছিলেন, তখন তাকে সরিয়ে গোলাম মোহাম্মদ হলেন এবং তাকে প্রধানমন্ত্রীর পদে দিয়ে দিলেন। আমি ওই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। অর্থাৎ পাকিস্তানে দেখলো কি গভর্নর জেনারেলের ক্ষমতায় বেশি হতে শুরু করেছে, এবং শেষ পর্যন্ত সেই গভর্নর জেনারেলের পদ থেকে প্রেসিডেন্ট পদে রূপান্তরিত হয়ে ইস্কান্দার মির্জা আসলেন, তখন শেষ পর্যন্ত ইস্কান্দার মির্জাকে সরিয়ে দিয়ে আইয়ুব খান আসলেন। আমি বলছি এই ইতিহাসটা থেকে আমাদের বিচ্ছিন্ন করা উচিত নয়। আমরা হলাম, আমাদের স্টেটের অপর নাম হচ্ছে ভাইস রিগাল স্টেট। এটা 1857 সনের বিদ্রোহের পর ইংল্যান্ডের যিনি এখানে প্রতিনিধি হলেন তাকে গভর্নর জেনারেল এবং ভাইস রয় বলা হয়েছিল। আমরা এখনো সেই ট্রেডিশনে আছি। এখন সমস্যা হচ্ছে আমাদের কিং বা কুইনকে, আমরা শুধু ভাইস আছি। এই জন্য আমরা সবাই উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন মার্কিন দেশকে আমরা আদর্শ দেশ মনে করি। একটা খেয়াল করে, এখানে আমি আপনাদের লেখার মধ্যে দেখতে পাচ্ছি অনেক দর্শক লিখছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে একটা সমাধান হয়ে যায়, ক্ষমতার ভারসাম্য হয়। সেখানে একটা ইলিউশন আছে, আমি শুধু সেটা কথাই বলবো। ইলিউশনটা কি? বিলেতে কেন দ্বিকক্ষ বিশিষ্ট ক্ষমতা হয়েছে? বিলেতে যখন সপ্তদশ শতাব্দীতে বুর্জোয়া বিপ্লব হলো, একটা নয় দুটো,
1640-এর দশকের বিপ্লব এবং 1688-এর বিপ্লব। তখন সেখানে দ্বিকক্ষ করা হলো কি জন্য? বুর্জোয়া শ্রেণীর যারা প্রতিনিধি, মধ্যবিত্ত শ্রেণী, তারা হবে হাউস, নিচে কমন্স, এবং সামন্তবাদ যেটা ছিল সেটা লর্ডসভা। এখন অনেক নিচু শ্রেণীর লোক লর্ডসভা সদস্য হচ্ছে জানি। আমেরিকাতে একই ঘটনা করা হলো। আমেরিকার রাজতন্ত্রকে নিল না বিপ্লব করে স্বাধীন হওয়ার পর, এমন জর্জ ওয়াশিংটনকে রাষ্ট্রপতি না হয়ে রাজা হতে বলা হয়েছিল, তিনি অস্বীকার করেছেন। কিন্তু সেখানেও সিনেট করা হলো মূলত কনজারভেটিভ যে সম্পত্তি ইন্টারেস্ট আছে তা রক্ষা করার জন্য। সেখানে একটা বাড়তি ফ্যাক্টর আছে, সেটা হলো ফেডারেল স্ট্রাকচারের জন্য। আমাদের বাংলাদেশে একটা সুবিধা হলো, আমরা গৌরব করে বলি বাংলাদেশ হোমোজেনিয়াস ন্যাশনালি, এখানে আর প্রদেশ নেই। এখন কেউ কেউ বলতে পারে বাংলাদেশের প্রশাসনিক সুবিধার জন্য আমরা 5টা প্রদেশ করতে পারি, 4টা প্রদেশ করতে পারি, 8টা প্রদেশ করতে পারি, এখন ভার্চুয়ালি আমরা বিভাগগুলো করছি। এই ধরনের নানা সংস্কার হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু যেটা মূল সমস্যা, জনগণের নির্বাচিত সরকারই দেশ পরিচালিত করবে, এটা যদি মূলনীতির থেকে আপনি সরে না যেতে চান, তাহলে আপনার কয়েকটা কথা বলতে হবে। দেশকে আমরা কি আরো বেশি গণতন্ত্র করতে চাই না কম গণতন্ত্র করতে চাই? যদি রাষ্ট্রের 3টি বিভাগ, যেটা আমি বললাম যে 3টাই নির্বাচিত হবে না কেন, আপনি তো ক্ষমতা সমান চান, তাহলে একটা নির্বাচিত যারা হবে তাদের অবশ্যই সিম্বলিক ক্ষমতা বেশি থাকবে, রাইট? সেইটাই হচ্ছে আসল কথা। এবং সেইখানের অভ্যন্তরীণ বিন্যাসটা কি হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে, সেখানে দেখা যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি হিসেবে যিনি আসেন তার ক্ষমতা সর্বোচ্চ হবে। জেনারেল সাখাওয়াত। না, আমার কথা হলো যে ইয়েস অফকোর্স, যারা নির্বাচিত হয়ে আসবেন গণতন্ত্রে, এটি তো ধারা, নির্বাচিত হবেন তাদের ক্ষমতা থাকবে, কিন্তু তারা তো ক্ষমতায়ন করছে বাকি দুটো। আপনি মনে করেন যে চিফ জাস্টিস কীভাবে নির্বাচিত হচ্ছে? চিফ জাস্টিসও নির্বাচিত হচ্ছে এক ধরনের আপনার কনস্টিটিউশনের মধ্যে যেভাবে আছে সেভাবে। কনস্টিটিউশনটা ফ্রেম করেছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তাই তো? মানে জনগণের প্রতিনিধি দ্বারাই তো কনস্টিটিউশন ফ্রেম হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট হলে তাই হবে। তো সেখানে আপনি যদি বলেন যে, আর যখন ভারসাম্যের কথা বলা হয়, তার মানে এই নয় যে চিফ জাস্টিস বা জুডিশিয়ারি, প্রধানমন্ত্রীর যে যে ক্ষমতা আছে তার ক্ষমতার ভাগ বসানো ঠিক না। আমি সেটা মনে করি, আমরা এটুকুই বলি রাইটস রক্ষা করার জন্য আমরা শুধু হাইকোর্টের কাছে যেতে পারি এখন। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে ব্যালেন্সের একমাত্র উপাদান। হ্যাঁ, সেটাই বলছি। সিমিলারলি আপনার যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইজ হেডেড বাই প্রাইম মিনিস্টার, হেডেড বাই আদার মিনিস্টার। ওখানে কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ অলরেডি হেড করছে আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চের। তো সেইখানে আপনার যদি, যেটা আমরা বুঝি সেটা হলো যে মন্ত্রীদের কতখানি ক্ষমতা আছে বা চেকস এন্ড ব্যালেন্স। ডক্টর সলিমুল্লাহ খান যেটি বলছিলেন, আসলে যদি রাষ্ট্রের 3টি বিভাগের ক্ষমতা সমান হতে হয়, তাহলে রাষ্ট্রের 3টি বিভাগেরই নির্বাচিত হওয়া উচিত। বিচার বিভাগ, যেখানে বেশি গণতন্ত্রের কথা আমরা বলি, বিচার বিভাগের সদস্যরা আসলে নির্বাচিত হয়ে আসেন। সেটা মানে জনগণের কর্তৃক ক্ষমতা বলে কারো দ্বারা নিয়োগপ্রাপ্ত হন না, তারা জনগণের মাধ্যমে নির্বাচিতই হন। মানে যেমন আপনি যদি আমেরিকাতে দেখেন, আপনি ডেমোক্রেটদের দ্বারা নির্বাচিত জাজ দেখেন, সেটা এখন একটু সমস্যা আছে সেখানেও। আমেরিকা মাঝে মাঝে জাজদের এখন নির্বাচন হয় বটে, কিন্তু সেটাও শেষ পর্যন্ত আমেরিকা প্রথমে নির্বাচনের পদ্ধতিতে যেতে চেয়েছিল, যায়নি, এখনো কিন্তু নিয়োগিত হয়। কিন্তু সেখানে রেটিফিকেশন একটা ব্যাপার আছে, মানে অর্থাৎ কংগ্রেস কর্তৃক অনুমোদিত হতে হয়, প্রেসিডেন্ট নিয়োগ দিলেই হয় না। সেইখানে পার্লামেন্ট, আমি শুরুতেই বলেছিলাম, যদি ক্ষমতার ব্যালেন্সের কথা আসে তাহলে হবে কি পার্লামেন্টের হাতে বেশি ক্ষমতা দিতে হবে। যেমন ধরেন হাইকোর্টের বিচারপতিদের আমাদের এখানে নিয়োগ দেওয়া হয়, এটা পার্লামেন্টের রেটিফিকেশনের ব্যবস্থা নেই, আমাদের কিন্তু রেটিফিকেশন ব্যবস্থা কোনটাই নেই। সেটা আমরা সম্ভাব্য সংবিধান সংশোধনের মধ্যে রাখতে পারি। আমেরিকাতে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমেরিকাতে তো ইভেন আমি যেটা বলছি কি, ইভেন সামরিক বাহিনীতে 1 স্টার জেনারেল হতে অ্যাবাভ, এটা কিন্তু রেটিফিকেশন দরকার আছে। পার্লামেন্টকে বেশি ক্ষমতা দিতে হবে এবং একই সাথে পার্লামেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। পার্লামেন্ট যেন কারো অধীনে না থাকে। এবং আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমাদের নির্বাহী বিভাগের অধীনে পার্লামেন্ট হয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত। আপনি নষ্ট সংস্কৃতির কথা বলছেন, তো আমি আবুল মকসুদ সাহেবের সাথে বোধহয় একমত। কারণ আমাদের দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করবে এবং নির্বাচিত একটা সমাজ কিভাবে পরিচালিত হয়, কতগুলো নিয়ম নীতি পদ্ধতি সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে, এবং এগুলো কারা করে? এই যে যেমন নিয়ম নীতি, তারপরে আইন, এগুলো আমাদের রাজনীতিবিদরা করে। এবং এগুলো প্রয়োগ করে কারা? প্রয়োগ করে অবশ্য কিছু ফাংশনারিজদের দ্বারা, কিন্তু রাজনীতিবিদদের নেতৃত্বে। তো এই রাজনীতিবিদরা যদি নিয়ম নীতি পদ্ধতি এবং আইন কানুন এগুলো যদি সঠিক করেন এবং এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করেন এবং তারা নিজেরা যদি অন্যায় করে পার পেয়ে না যান, তাহলে তো নষ্ট সংস্কৃতি গড়ে উঠতো না আমাদের সমাজে। তো আমি বলবো যে আমাদের এই নষ্ট সংস্কৃতির জন্য আমাদের নষ্ট রাজনীতিই মূলত দায়ী।
আমি শেষ করি। আমি বলছি 1975 থেকে 1975 অগস্ট থেকে নয়, জানুয়ারি থেকে আবার 1990 সনের সংবিধান আবার সংশোধন হওয়া পর্যন্ত যে সংস্কৃতিটা ছিল রাষ্ট্রপতির ক্ষমতায়, তখন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে উদ্ধৃতি আপনি পড়ে শোনালেন, আমি সেটা সারমর্ম নিয়ে বলছি। তখন আমি ব্যক্তি হিসেবে কাউকে বলছি না আজকের উদ্বিগ্ন কমিটিতে কারা আছেন বা নাই, কিন্তু তখন প্রতিবাদটা কোথায় ছিল? নষ্ট সংস্কৃতি শুরু হয়েছে সেই প্রেসিডেন্সিয়াল শাসন থেকে। কিন্তু এখন যদি আমরা এখন বলতেছি কি, অর্থাৎ কুইন আইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইন আইন সারাবে কে? এইটা হচ্ছে আমার শেষ কুইন সমস্যা। আইনকে সারাবে? আমরা নিশ্চয়ই কুইন আইন জ্বর দুটোকেই সারা অবস্থায় দেখতে চাইবো, আমরা নিরামৃত্যু অবস্থায় দেখতে চাইবো। ডক্টর বদিউল আলম মজুমদার, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ডক্টর সলিমুল্লাহ খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।